প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত। প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন। বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার বললেন মির্জা ফখরুল। বিএনপির নেতাকর্মীর স্ত্রীরা ভারতীয় শাড়ি খুব একটা পরেন না, রিজভির মন্তব্য। বর্তমান ব্যবস্থায় নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, সংবাদ সম্মেলনে সুজন। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকাল ১০টায় বৈঠক শুরু হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটার গেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ, বৃহত্তর রংপুর অঞ্চলে জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর পরিকল্পনা সচিব এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৬ সাল নাগাদ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অল্প টাকায় যেসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন শেখ হাসিনা। বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী দমন নিপীড়নের শিকার হয়েছে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলা, মামলা, গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারা দেশে একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ তার। জানান, ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে। যারা গণতন্ত্র চায় তাদের সবাইকে মিলে অতীতের মতো ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীর বউয়েরা খুব একটা ভারতীয় শাড়ি পরেন না। জানান, বিএনপি অন্যের কাছে দ্বারস্থ হবে না, নিজেরাই স্বাবলম্বী হবে। এটা একটা ভয়াবহ, একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন এর থেকে মুক্তি পাওয়ার পথটা কি? আমাদের রিজভী সাহেব বলেছেন যে এই অবস্থাগুলো আছে, সত্য কথা। এই অবস্থা থেকে তো আমাদের মুক্তি পেতে হবে। সেই মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সংগ্রাম করছি। আমরা একটা গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। সুতরাং আমাদের এখন যেটা প্রয়োজন হবে হচ্ছে জনগণের মধ্যে আমাদের একটা ঐক্য সৃষ্টি করা। প্রধানমন্ত্রী বলেন যে আচ্ছা, ওরা এত কিছু করছে, শাল পুরায়, তো বইয়ের শাড়িগুলো পড়তে পারে না, ইন্ডিয়া থেকে আনা শাড়ি। আমাদের বিএনপির নেতারা খুব ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না। বর্তমান ব্যবস্থায় নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, তাই তাদের সরাসরি নির্বাচিত করতে হবে বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী সদস্যের তথ্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেছে সংগঠনটি। সুজন জানায়, ৫০ জনের মধ্যে কোটিপতি সংসদ সদস্য হলেন ৭ জন। এছাড়া ঋণখেলাপি নারী সংসদ সদস্য ১৩ জন। পিছিয়ে পড়া নারীদের কোনো প্রতিনিধিও নেই। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্য গত ২৮ ফেব্রুয়ারি শপথ নেন। এই নারী সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন জানায়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জন এসএসসি পাশ করতে পারেনি। ৩০ জন স্নাতকোত্তর পাশ করেছেন। এমপিদের মধ্যে ১৩ জন ব্যবসায়ী। কোটি টাকা আয় করেন ৫ জন। কোটি টাকার উপরে আয় করে ২ জন, শাম্মী আহমেদ এবং অপরাজিতা হক।
50 জনের মধ্যে 20 জনের সম্পদ কোটি টাকার উপরে। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক 14 জন, আছে ঋণ খেলাপিও। সংরক্ষিত নারী আসনের সমস্যা হলো এখানে কোনো নির্বাচন হয় না, এখানে প্রার্থীদের যোগ্য অযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচনা হয়। এটা মূলত যে দলীয় ঊর্ধ্বতন ব্যক্তিদের এটা অনেকটা অনুগ্রহ, এটা টাকার গণতন্ত্র হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। জনগণের প্রতিনিধিত্বের গণতন্ত্র দুর্ভাগ্যবশত আমরা তার থেকে যোজন যোজন দূরে সরে এসেছি। সুজন সম্পাদক আরও বলেন, সরাসরি নির্বাচন ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এখন অনুগ্রহ করা হচ্ছে। আমাদের সমাজে অনেক পিছিয়ে পড়া নারীরা আছে এবং তারা অনেক দিক থেকেই তারা বঞ্চিত এবং তারা কোনোভাবেই সুযোগ পায় না যে সংসদে এসে জনগণের প্রতিনিধিত্ব করা। 50টি সংরক্ষিত আসনে যদি যারা বৈষম্যের শিকার, যারা ওই যে অন্যান্য নারীদের মতো সম্পদশালী নয় কিংবা তারা ব্যবসায়ী নয়, সেই ধরনের নারীদেরকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে যে সাধারণ যারা বঞ্চিত তাদেরও প্রতিনিধিত্ব সংসদে থাকার সুযোগ হবে। সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য নির্বাচনের মাধ্যমে আসন সংখ্যা 100 করারও সুপারিশ করেছে সুজন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বিবৃতি প্রসঙ্গে এই মন্তব্য করেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ওই বিবৃতিতে গণতান্ত্রিক শাসন জোরদার ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন ব্লিনকেন। এক প্রশ্নের জবাবে মিলার বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ। বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় অব্যাহতভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে কথা বলে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন পূর্ব পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের সূত্র টেনে মিলার বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। ওই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। রাজধানী কারওয়ান বাজার এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় সরানোর কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো কারওয়ান বাজারের কাঁচা বাজার সরানোর প্রক্রিয়া। সকালে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ে স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়। এ সময় সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ জানান, প্রাথমিকভাবে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয় ভবনের মালামাল মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হবে। ঈদের পরে কয়েকটি আড়ত সহ শতাধিক দোকান রাজধানীর গাবতলীতে স্থানান্তর করা হবে। পুরোপুরি বাজার গাবতলীতে স্থানান্তর করার পর বিজনেস হাব নির্মাণ করা হবে বলে জানান তিনি। এই সিদ্ধান্তে স্থানীয়রা সাধুবাদ জানালেও মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর যে অফিস, সেই অফিসটা আমরা স্থানান্তর করছি। ঈদের ছুটির পরে যে কোনো সময় হচ্ছে এই ভবন এবং 176টি স্থায়ী যে দোকান আছে, 1 নম্বর পাকা আড়ত ভবন, ওনাদের বরাদ্দ দেওয়া হয়েছে হলো গাবতলীতে, এবং 180টি যে ভবন, এই ভবনের দক্ষিণ সাইডে এবং উত্তর সাইডে মিলিয়ে অস্থায়ী যে 180টি দোকান, এদেরকে পুনর্বাসন করা হচ্ছে ও গাবতলীতে। কাঁচামাল, মাছ, তরকারি যা আছে সব এক জায়গায় নিয়ে যাক, নিয়ে একটা কারণ বাজারের মতো একটা পরিবেশ করে দেখ। অনেক বছর ধরে ব্যবসা করতেছি, এরকম সুবিধা পাবো না। আমাদের গাবতলীতে আমাদের মালিক, ব্যবসায়ী সবাই পথে বসে যাবে। গ্রামীণ ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি দুদকের নতুন করে অনুসন্ধানের বিষয়ে কিছু জানেন না ডক্টর ইউনুস, দাবি তার আইনজীবীর। অপরদিকে দুদকের আইনজীবী বলছেন, অনিয়মের বিচার হচ্ছে কোনো নোবেল বিজয়ীর নয়। যেটা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সেই সময়ের বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত আরম্ভ করেছে, এই বিষয়ে আমাদের কোনো জানা নাই। উনি সম্মেলনে গিয়েছেন, সেইখানে হয়তো বা আমরা এখনও জানি না, উনি আসলে হয়তো সেটা বলতে পারবেন যে সেখানে হয়তো একটা ভুলভ্রান্তি, এইটাকে বলা হচ্ছে প্রতারণা, সমস্ত কিছু।
উনি ব্যক্তি হিসেবে আইন ওনাকে মেনে চলতে হবে, উনি যেই হোক। কাজেই এখানে ব্যক্তির বিচার হচ্ছে, ব্যক্তির ট্রায়াল হচ্ছে, কোনো মানে এমন কিছু হচ্ছে না যেটা আপনার রেকর্ডের বাইরে। এবার খেলার সংবাদ। যে যাই ভাবুক, যত কথাই উঠুক, লিওনেল মেসির কাছে সেসবের কোনো গুরুত্ব নেই। সরে দাঁড়ানোর মুহূর্তটি এলে নিজে টের পাবেন এবং সিদ্ধান্ত নিতে কাল ক্ষেপণ করবেন না, জানিয়ে দিয়েছেন ৩৭ বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। যখন দলের সাহায্যে আসতে পারবো না, অবসর নিয়ে নেব, সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি। বুঝতে পারবো যে নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না। আমি ভীষণ আত্মসমালোচক। আমি জানি কখন আমি ভালো অবস্থায় থাকি, কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি। যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি সেটা কিভাবে করতে হয়। কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলতো, তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম। খেলাধুলার ক্যারিয়ারে সবকিছু অর্জনের ও স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে, পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি। আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার আশা আমার, যেটা আমি পছন্দ করি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত। প্রায় ৮,৫০০ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন। বিএনপির ৮০% নেতাকর্মী নির্যাতনের শিকার, বললেন মির্জা ফখরুল। বিএনপির নেতাকর্মীর স্ত্রীরা ভারতীয় শাড়ি খুব একটা পরে না, রিজভির মন্তব্য। বর্তমান ব্যবস্থায় নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, সংবাদ সম্মেলনে সুজন। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, পররাষ্ট্র দপ্তরের মন্তব্য। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।